Hello student, welcome back to our channel Premium Biology Wala. The Premium Biology Wala আমাদের কি চলছিল না উদ্ভিদ হরমোনগুলো আমরা পড়ছিলাম, অর্থাৎ প্লান্ট হরমোনগুলো কি করছে, কিভাবে কাজগুলো করছে আমরা সেগুলো পড়ছিলাম। সেক্ষেত্রে আমরা তিনটে প্লান্ট হরমোনের নাম পড়েছিলাম, অক্সিন, জিববেরেলিন আর হচ্ছে সাইটোকাইনিন। এবার আমরা এক এক করে তাদের কি হচ্ছে সম্পর্কে আমরা দেখে নিব। দেখো আজকে তোমাদের এখানে দেখো অক্সিন সম্পর্কে নিয়ে এসেছি। তাহলে অক্সিন একটা কি হচ্ছে হরমোন আমরা পড়েছিলাম, কি হচ্ছে না ফার্স্ট এটা একটা কি হচ্ছে প্লান্ট হরমোন বা উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ছে। এবারে এই যে অক্সিন এটা কি কি নিয়ে তৈরি হয়েছে, যদি আমি এর কম্পোনেন্টস বা উপাদানগুলো বলি তাহলে কি বলবো না কার্বন থাকছে, হাইড্রোজেন থাকছে, অক্সিজেন থাকছে এবং নাইট্রোজেন থাকছে। অর্থাৎ এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটা যে উপাদান রয়েছে এই চারটা উপাদানের সমন্বয়ে কি হচ্ছে এই অক্সিন হরমোনটা গঠিত হয়েছে। আর প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে এই অক্সিন একটা কি হচ্ছে নাইট্রোজেন গঠিত একটা হরমোন। তো একটা নাইট্রোজেন হরমোনের নাম যদি বলি তাহলে আমরা বলতে পারি অক্সিন বলেছে। তাহলে এই চারটাতে উপাদান আছে, এই উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে। তাহলে এর একটা রাসায়নিক সংকেত হবে, রাসায়নিক সংকেতটা কি না C10H9O2N। তাহলে এটা কি হচ্ছে অক্সিন হরমোনের কি হচ্ছে রাসায়নিক সংকেত। এবার এই যে অক্সিজেন হরমোনের রাসায়নিক সংকেত, তাহলে এই চারটা উপাদানের সমন্বয়ে কি হচ্ছে এটা তৈরি হয়েছে। এবার অক্সিজেন হরমোনের ক্ষেত্রে এবার আমরা দেখে নিব যে এর কি কি ভাবে কাজ করছে সেগুলো আমরা একটু দেখে নিব। চলো তাহলে ফার্স্ট যদি আমরা দেখি যে অক্সিজেন হরমোনের সংকেতটা আমরা দেখলাম, এর যদি আমরা রাসায়নিক নাম বলি যে এর রাসায়নিক নামটা কি হবে না এর রাসায়নিক নাম যদি আমরা বলবো তাহলে এর রাসায়নিক নাম কি হচ্ছে তোমার IAA, অর্থাৎ কি হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর রাসায়নিক নামটা কি হচ্ছে তোমার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল কেন না এটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত একটা হরমোন, এই জন্য এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি বললাম না এই অক্সিন হরমোনটা একটা ইন্ডোল বর্গযুক্ত আম্লিক অ্যাসিড বা কি হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত থাকার জন্য এই নাম দেখায়, রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় পড়ে, ঠিক আছে, এটা একটু দেখে নিবে। এবার দেখো আমরা যদি এর অরিজিন বা উৎসটা দেখি, অর্থাৎ এই হরমোনটা কোথায় থাকে, তার অরিজিনটা কোত্থেকে, তার উৎস কি। তা দেখো যদি আমরা এখানে একটা না হালকা করে একটা যদি উদ্ভিদ দেখে নিলাম, এই উদ্ভিদের ক্ষেত্রে এটা কাণ্ড ধরলাম, এটা ধরলাম মূলগুলো রয়েছে। তাহলে এই অক্সিন হরমোনটা কোথায় থাকে, এই কাণ্ডের অগ্রভাগে থাকতে পারে অথবা মূলের অগ্রভাগে। তাহলে এইখানে কি হচ্ছে এদের অবস্থান, এটা কাণ্ডের অগ্রভাগ আর এটা হচ্ছে মূলের অগ্রভাগ। তাহলে এই কাণ্ড এবং মূলের অগ্রভাগে অক্সিন হরমোন থাকতে পারে। আর কোথায় থাকতে পারে, তাই এখানে যদি আমরা দেখে নিই পাতা যদি থাকে, পাতার বর্ধনশীল কোষেও কি হচ্ছে তোমার অক্সিন হরমোন থাকতে পারে। এছাড়াও আর কোথায় কোথায় থাকে না ভ্রূণ মুকুল, ভ্রূণ মুকুলাবরণী বা এছাড়া বিভিন্ন ফল বা শস্যের মধ্যেও তোমার এই অক্সিন হরমোনগুলো থাকতে পারে। তাহলে এটা আমরা দেখলাম। এবার আমরা কি দেখবো এর যদি টাইপস গুলো আমরা করি, টাইপস গুলো কি কি, অর্থাৎ এই অক্সিন হরমোনের প্রকারভেদ গুলো আমরা দেখবো। তাহলে প্রকারভেদের ক্ষেত্রে এই অক্সিন হরমোনকে দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। একটা প্রাকৃতিক ভাবে যেগুলো পাওয়া যায় না, অর্থাৎ ন্যাচারালি যে হরমোনগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলতে পারি প্রাকৃতিক অক্সিন, আর কিছু থাকে কি হচ্ছে কৃত্রিম অক্সিন থাকে। তাহলে আমরা কি হচ্ছে হরমোনকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। তাহলে প্রাকৃতিকের ক্ষেত্রে যেমন এই যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা প্রাকৃতিক অক্সিন হরমোনের মধ্যে পড়ছে। যেমন প্রাকৃতিক অক্সিন হরমোনের মধ্যে কে পড়ছে IAA, তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর কি পড়ছে IBA, এগুলো ফুল নামগুলো পড়ে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আর কৃত্রিম অক্সিন হরমোন যেগুলো থাকবে সেগুলোর এক্সাম্পল যেমন হবে তোমার IPA, ইন্ডোল প্রোপানিক অ্যাসিড থাকে। আরেকটা হচ্ছে NA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড বা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড পড়ে। তাহলে এই যে নামের ফুল ফর্ম গুলো অনেক সময় পরীক্ষা করে একটু দেখে নেবে। এগুলো হচ্ছে প্রাকৃতিক অক্সিন হরমোন আর এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন হচ্ছে এইগুলো, ঠিক আছে। তাহলে এটা আমরা তার টাইপস গুলো দেখলাম। এবার আমরা চলে যাই তার ভূমিকাগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এগুলো কি কি রোলস পালন করে সেগুলো আমরা একটু দেখে নিব। তাহলে অক্সিন হরমোনের ভূমিকা বা রোল আমরা যদি বলি তাহলে এটা কি কি কাজে সাহায্য করছে এগুলো আমরা একটু দেখে নিব। তাহলে অক্সিন হরমোনের ক্ষেত্রে দেখো ফার্স্ট রোল বা ভূমিকা যদি আমরা বলি এটা কি করে বলতো না এটা কি হচ্ছে অগ্রমুকুলের বৃদ্ধি করে, অগ্রমুকুলের বৃদ্ধি করে সঙ্গে সঙ্গে কি করে ও
কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। তাহলে দুটো কাজ আমরা একসঙ্গে করলাম, একটা কি বলছি তোমার অগ্রমুকুলের বৃদ্ধি করে আর কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করে। কেন? এবার দেখো অক্সিন আমরা বললাম কি হচ্ছে কাণ্ডের বা উদ্ভিদের কাণ্ড বা মূলের অগ্রভাগে থাকে, অর্থাৎ এই অগ্রমুকুলের বৃদ্ধিগুলোকে কিন্তু এই অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করছে। পাশে যে কাক্ষিক মুকুলগুলো থাকে ওদের বৃদ্ধিটাকে বাধা দান করে। দেখো এইখানে যদি আমরা একটা ছোট করে এঁকে নিই, ধরে নাও এইখানে পাতা রয়েছে, এইখানে যে কাক্ষিক মুকুলগুলো রয়েছে এই কাক্ষিক মুকুলগুলোর কি হচ্ছে এপাশে বৃদ্ধি হচ্ছে, কিন্তু এই কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে তারা ব্যাহত করে। কিন্তু যখনই আমরা কোনো কারণে যদি অগ্রমুকুলটাকে কেটে দেওয়া হয়, অর্থাৎ এই অগ্রভাগটাকে কেটে দেওয়া হবে, তখন এই অক্সিন হরমোনটা কি করবে এই কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে বাড়াতে সাহায্য করবে। ঠিক আছে, সেই অবস্থাটাকে আমরা কি বলবো অগ্রস্থ প্রকটতা বা তাকে আমরা এপিক্যাল ডমিনেন্স বলছি। বোঝা গেছে? তাহলে অক্সিন হরমোনের ফার্স্ট দেখো আমরা কি বললাম অগ্রমুকুলের বৃদ্ধি করছে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করছে। আবার যখন অগ্রমুকুলের বৃদ্ধিটাকে অর্থাৎ অগ্রভাগটাকে আমরা কেটে দিব, তখন ওই অক্সিন হরমোনটা কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে বাড়াতে সাহায্য করে। সেই শারীরবৃত্তীয় ঘটনাটাকে আমরা কি বলছি অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্সও বলছি। এপিক্যাল ডমিনেন্স বলা হয় সেই ঘটনাকে। যে এটা একটা ভূমিকা হবে। সেখানে আমরা কি বলবো না অক্সিন হরমোন কি করছে কোষ বিভাজন বা সেল ডিভিশনেও সাহায্য করে এবং কোষের আকার ও আয়তন বাড়াতে সাহায্য করে। তো 2 নম্বর আমরা পয়েন্ট করতে পারি কি হচ্ছে না কোষ বিভাজন এবং কি করছে কোষের আয়তন বৃদ্ধি। কোষ বিভাজন এবং কোষের আয়তন বৃদ্ধি করে। তাহলে কোষ বিভাজন কি করে না অক্সিন হরমোন কি করবে একটা কোষকে বিভাজিত করে অপত্য কোষ সৃষ্টি করতে সাহায্য করে, অর্থাৎ কোষ বিভাজন করলো। কিন্তু কোষের আয়তন বৃদ্ধিটা কি না কোষের যে কোষ প্রাচীরগুলো থাকে, ধরুন এটা কোষ, এই কোষের যে বাইরে কোষ প্রাচীর থাকে এই কোষ প্রাচীরের কি হচ্ছে নমনীয়তাকে বৃদ্ধি করে দিল। এই কোষ প্রাচীরের নমনীয়তাকে বৃদ্ধি করে এখানে আরো বিভিন্ন উপাদানগুলোকে সঞ্চিত করে এই কোষটাকে আকারে বা আয়তনে বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ সেকেন্ড পয়েন্ট আমরা কি বললাম এই অক্সিন কি হচ্ছে কোষ বিভাজন বা কোষের আয়তন বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। এছাড়া আর কি কি কাজ দেখবো না এগুলো কি হচ্ছে ফলের বৃদ্ধিতে সাহায্য করে। 3 নম্বর যদি দেখি আমরা কি বলবো না ফলের বৃদ্ধিতে কি করে না ফলের বৃদ্ধি। ফলের বৃদ্ধিতে অক্সিন কি করে সাহায্য করছে না কোনো একটা ফলের ক্ষেত্রে আমরা যখন দেখবো পরাগ সংযোগ হলো ফুলের, তারপরে যখন কি হচ্ছে ডিম্বাশয়টা ফলে পরিণত হবে, অর্থাৎ নিষেক যে হবে, অর্থাৎ পরাগযোগের ফলে পরাগযোগ ও নিষেক হলো, তার ফলে কি হচ্ছে ওই যে ডিম্বাশয়টা যেটা ফলে পরিণত হবে ওই ডিম্বাশয় ফলে পরিণত করতে অক্সিন হরমোন সাহায্য করে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করতেও কিন্তু অক্সিন সাহায্য করে। অর্থাৎ কি বললাম বীজহীন ফল উৎপাদন করতেও কিন্তু বীজহীন ফল উৎপাদন করতেও কি হচ্ছে অক্সিন হরমোন সাহায্য করে। তখন তাকে আমরা কি বলছি পার্থেনোকার্পি বলছি। পার্থেনোকার্পি অর্থাৎ বীজহীন ফল উৎপাদনটাকে আমরা কি বলছি পার্থেনোকার্পি বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট কি হবে না ট্রপিক চলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু অক্সিন হরমোন আবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখে নিই আমরা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকাটা। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অক্সিন হরমোন, এবার ট্রপিক চলনের ক্ষেত্রে আমরা 2 ধরনের দেখবো, একটা কি হচ্ছে ফটোট্রপিক দেখবো আর একটা হচ্ছে তোমার আমরা জিওট্রপিক। অর্থাৎ এই 2 ধরনের ট্রপিক চলনের ক্ষেত্রে তোমার অক্সিন হরমোনের ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে ফার্স্ট আমরা দেখে নিই এই ফটোট্রপিকটা কি করে করছে। এখানে দেখো একটা আমরা কি করেছি উদ্ভিদ নিয়েছি, উদ্ভিদে দেখো এটা কাণ্ডের অগ্রভাগ, এটা হচ্ছে মূলের অগ্রভাগ। এবার আমরা জানি কাণ্ডের অগ্রভাগ বা মূলের অগ্রভাগে অক্সিনগুলো থাকে। এবার ধরে নাও এইখানে একটা সূর্য রয়েছে, এবার সূর্যের আলো এই দিকে পড়ছে, অক্সিন হরমোনগুলো সবসময় মনে রাখবে হচ্ছে সূর্যের আলোর বিপরীতে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে থাকে। তো এইদিকে যখন আলো পড়ছে তাহলে অক্সিজেন বেশি করে থাকবে, তাহলে এর অপোজিট সাইডে তাহলে এইদিকে দেখো বেশি অক্সিজেন রয়েছে। তাহলে সেম এদিকে যদি আমরা থাকে তাহলে আমাদের যদি সূর্য মূলের ক্ষেত্রেও দেখবে এদিকে, তাহলে আমি যদি বলি বেশি অক্সিজেন রয়েছে, তাহলে এদিকে যদি বেশি অক্সিজেন রয়েছে বললাম তাহলে আমরা ধরলাম এইদিকে অক্সিজেনগুলো বেশি রয়েছে। এবার আমাদের মনে রাখতে হবে একটা কথা যে কাণ্ডের ক্ষেত্রে যদি আমরা বলি কাণ্ডের ক্ষেত্রে অক্সিজেন কি করবে তোমার
বেশি ঘনত্বে অর্থাৎ বেশি ঘনত্বে অক্সিন কি করছে তোমার কাণ্ডের ক্ষেত্রে অনুভূতিশীল। তাহলে বেশি ঘনত্বে কে করবে, কাণ্ড বা বিটপ হচ্ছে অনুভূতিশীল। আর মূলের ক্ষেত্রে কি হবে তোমার কম ঘনত্বে কি হবে অক্সিন, মূলের ক্ষেত্রে কম ঘনত্বে অক্সিন হচ্ছে মূলে বেশি অনুভূতিশীল হবে। তাহলে এবার দেখো আমরা এখানে দেখে নিই, তাহলে কি করতে হবে দেখো, এক্ষেত্রে যদি সূর্যের আলো এইদিকে পড়ে তাহলে এদিকে বেশি অক্সিন আছে, আর মূলের ক্ষেত্রে কি হচ্ছে এদিকে সূর্যের আলো পড়লে এদিকে কি হচ্ছে এদিকে বেশি অক্সিজেন রয়েছে। এবার আমরা বলেছি কি হচ্ছে বেশি ঘনত্বে অক্সিজেন কাণ্ডের ক্ষেত্রে অনুভূতিশীল। তাহলে এইভাবে যখন কি হচ্ছে কাণ্ডের অগ্রভাগে যখন সূর্যের আলো পড়বে তখন কি হচ্ছে এই বেশি ঘনত্বে এই দিকটা বেশি বেঁকে যাবে, এই জন্য কাণ্ড সবসময় কি হচ্ছে তোমার আলোর দিকে বেঁকে যাচ্ছে। এইখানে দেখো যদি এটা সূর্য থাকে তাহলে দেখো এই যে বিটপ বা কাণ্ডটা রয়েছে এটা সূর্যের দিকে এইভাবে বেঁকে গেছে, অর্থাৎ বেশি অক্সিজেনে কি হচ্ছে দ্রুত বৃদ্ধি হয়েছে, তাই কাণ্ড কি হচ্ছে সূর্যের দিকে বেঁকে গেছে। এবার আমরা মূলের ক্ষেত্রে যদি দেখি, মূলের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদি আমি বেশি অক্সিজেন বলি তাহলে এক্ষেত্রে কি হবে না এদিকে এইদিকে কম ঘনত্ব রয়েছে, তাহলে এই কম ঘনত্বে অক্সিজেনটা বেশি অনুভূতিশীল হবে, কারণ মূলের ক্ষেত্রে আমরা বলেছি নিম্ন ঘনত্ব বা কম ঘনত্বে মূল কি হচ্ছে বেশি অনুভূতিশীল। তাহলে মূলটা কি হবে তোমার আলোর বিপরীত দিকে দেখো এইভাবে দ্রুত বৃদ্ধি করছে, কেন এখানে কি হচ্ছে তোমার কম ঘনত্ব রয়েছে, এখানে কম ঘনত্ব থাকার জন্য বৃদ্ধিটা দ্রুত হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে আলোর দিকে হচ্ছে আর এক্ষেত্রে আলোর বিপরীত দিকে হচ্ছে, এই জন্য আমরা বলি কাণ্ড কি হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে কি হচ্ছে আলো তোমার অনুকূলবর্তী, আলোর অনুকূলে যাবে, কিন্তু মূল কি হচ্ছে আলোর প্রতিকূলবর্তী চলন দেখা যায়। তাহলে এটা বোঝা গেছে। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণে বা ফটোট্রপিকের ক্ষেত্রে আমরা শুধু বললাম এক্ষেত্রে কি করছে অক্সিন হরমোনগুলো ক্রিয়া করছে। একইভাবে আমরা জিওট্রপিকের ক্ষেত্রেও কি করে হয় সেটা একটু আমরা দেখে নিব। তাহলে জিওট্রপিকের ক্ষেত্রে যখন হবে তাহলে আমরা এবার কি করব, আমরা এবার জিওট্রপিক চলনটা দেখে নিব। তাহলে জিওট্রপিক চলনের ক্ষেত্রে কি হবে চলো আমরা একটু দেখি। এবার চলো আমরা দেখে নিই জিওট্রপিকের ক্ষেত্রে কি করে অক্সিন হরমোনটা সাহায্য করছে। দেখো জিওট্রপিক চলনের ক্ষেত্রে দেখো আমাদের এখানে একটা আমরা ভ্রূণ নিয়েছি, এর ক্ষেত্রে দেখো ভ্রূণ মূল বেরিয়েছে আর ভ্রূণ মুকুলগুলো বেরিয়েছে। এবার এক্ষেত্রে দেখো জিওট্রপিক মিন্স হচ্ছে জিও মিন্স কি হচ্ছে আমরা জানি অভিকর্ষ, কারণ আমরা চলনের ক্ষেত্রে এটা পড়ে নিয়েছি, জিও মিন্স হচ্ছে অভিকর্ষ। এবার এই যে ভ্রূণ মূলটা যেটা বেরিয়েছে দেখো এখানে যদি তোমার অভিকর্ষের কথা বলেছে তাহলে এই ভ্রূণ মূল যেটা বেরাবে সেক্ষেত্রে দেখো এখানে কম অক্সিজেন রয়েছে, কম অক্সিজেন থাকার জন্য এই মূলের এই অংশটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, দিয়ে এই অংশটা বৃদ্ধি পেয়ে ভ্রূণ মূলটা কি হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা কি হচ্ছে তোমার জিওট্রপিক অর্থাৎ অভিকর্ষের বিপরীতের দিকে চলে যাচ্ছে, তাই এটাকে আমরা কি বলতে পারি না প্রতিকূল তোমার জিওট্রপিক চলন বলতে পারি। আর এক্ষেত্রে দেখো এটা যেটা থাকছে এটা সেম তাহলে এদিকে বেঁকে কি হচ্ছে তোমার অভিকর্ষের দিকে যাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি কি হচ্ছে তোমার পজিটিভ তোমার জিওট্রপিক চলন। বোঝা গেছে। তাহলে এইভাবে কি হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে কি হচ্ছে অক্সিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।